হাঁসের মাংস সবার কাছেই লোভনীয়। কনকনে শীতের দিনে গরম গরম হাঁসের মাংসের সঙ্গে নানা রকম রুটি পরোটার রসায়ন বেশ জমে ওঠে। তবে আজ এসব নয়, আজ আমরা দেখব খুলনার ঐতিহ্যবাহী চই পিঠা আর হাঁসের মাংসের মজাদার একটি রেসিপি। আরও থাকছে শীতের জনপ্রিয় সবজি ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি, ফুলকপির কোরমা। শীতকাল মানেই হাঁসের মাংস খাওয়ার হিড়িক পড়ে যাওয়া। আমাকে তো নতুন কিছু একটা ট্রাই করতেই হবে। চই পিঠা হাঁসের মাংস, এটা কিরকম? খাইনি তো কখনো। খাবারের সঙ্গে আবহাওয়া, জলবায়ু এবং পরিবেশের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এক এক মৌসুমে এক এক রকম খাবারের চাহিদা থাকে। ঋতু বৈচিত্র্যের কারণে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যপূর্ণ খাবারের চর্চা রয়েছে। এ ব্যাপারে ভোজন বিলাসী মানুষরা যেমন সক্রিয়, তেমনি যারা রান্না করেন তাদের মাথায়ও কিন্তু বিষয়টি থাকে। সেক্ষেত্রে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটি আপনাদের অনেক সহায়তা করবে। আর এই বইয়ের রেসিপিগুলো নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। শুধু বেঁচে থাকার জন্যই খাবার নয়, সভ্যতার বিকাশের সাথে সাথে খাবার হয়ে উঠেছে ঐতিহ্য ও সংস্কৃতির একটা বিশেষ অংশ। মানুষের দৈনন্দিন কাজকর্ম ও চিন্তায় খাবার একটি বিশেষ স্থান দখল করে আছে। আর তাই খাবার সংস্কৃতিতে বৈচিত্র্যতার কোনো শেষ নেই। খাবারের এই ঐতিহ্য ও সংস্কৃতিকে খুব সুন্দরভাবে তুলে এনেছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটি, এবং এই বইটার রেসিপিকে ঘিরেই আমাদের এই আয়োজন। আজ আমরা কি কি রেসিপি করব আপনারা ইতিমধ্যেই জানেন। আজকে আমরা করব চই পিঠা হাঁসের মাংস এবং ফুলকপির কোরমা। দেশ সেরা রাঁধুনিদের 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, এবং রেসিপিগুলো 8টি ক্যাটাগরিতে ভাগ রয়েছে। আমরা আজকে যে দুটি রেসিপি করছি সেটি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে, যেটি সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান তৈরি করে দেখাবেন। হাঁসের মাংস তো খেয়েছি, যদিও হাঁসের মাংস আমার খুব বেশি খাওয়া হয়েছে বলবো না, বিয়ের পরেই যা একটু আমি খেয়েছি, কারণ আমার শ্বশুর বাড়ির দিকে হাঁসের মাংস খাওয়ার চল রয়েছে। কিন্তু আপনি যেভাবে বানাচ্ছেন চই পিঠার হাঁসের মাংস, এটা আমি কখনো নামও শুনিনি, খুবই ইউনিক আমার কাছে লেগেছে। খুলনা অঞ্চলে হচ্ছে চুই পিঠার সাথে হাঁসের মাংসটা খেয়ে থাকে। আর চুই পিঠাকে অনেক অঞ্চলে অনেক নামেই জানে, অনেকে সিয়াই পিঠাও বলে, আবার কেউ ছই পিঠাও বলে। আর খুলনা অঞ্চলে মূলত এই চুই পিঠা আর হাঁসের মাংসটা খাওয়া হয় শীতের সময়। মানে কি এটা কি পিঠা আলাদাভাবে? পিঠার মতো একটা চালের গুঁড়াটাকে সিদ্ধ করে ওইটাকে দিয়ে আমরা সেমাইয়ের মতো একটা পিঠা বানাই, এটাকে স্টিম করে ওই স্টিম পিঠার সাথে হাঁসের মাংসটা দিয়ে ওরা খেয়ে থাকে। ও মানে আমরা যেমন রুটি বা চালের রুটি যেরকম খাই মাংস দিয়ে, আমরা পিঠা দিয়ে মাংস খাচ্ছি। আর
এবার বুঝতে পেরেছি। আমি ভেবেছি যে মাংসের ভেতরে কি পিঠার কোনো কিছু আছে কিনা। ওকে, দারুণ দারুণ। খুলনাতে যখন নতুন জামাই আসে বা শীতের সময় কিন্তু এই পিঠাটা আর হচ্ছে চুই পিঠা আর হাঁসের মাংস রান্না করা হয়। তারা হচ্ছে এটাকে শীতের সময় খায়, আবার কোনো মেহমান যদি আসে বাসায় মূলত মেহমানদের উদ্দেশ্যে এটা বানানো হয়। হাঁসের মাংস কিন্তু খুব বেশি সবাই রান্না করে না, সবার হাতের রান্নাটা ভালো হয় না। আপনি সেক্ষেত্রে কি বলবেন যে হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা উচিত? হাঁসের মাংস রান্না করতে না চাওয়ার একটি সব থেকে বড় কারণ হচ্ছে হাঁসের গায়ে কিন্তু ছোট ছোট অনেক লোম থাকে, এগুলো পরিষ্কার করাটা অনেক বড় একটা ঝামেলা সাপেক্ষ ব্যাপার। আবার সেদ্ধ করতেও কিন্তু অনেক সময় লাগে হাঁসের মাংসটা। এজন্য খুব বেশি সময় হাতে না থাকলে কিন্তু হাঁসের মাংসটা অনেকে রান্না করতে চায় না। সেক্ষেত্রে হাঁসের মাংস যদি খুব সুন্দরভাবে পরিষ্কার করার পরে ওইটা একটু আগুনে ঝলসিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে স্কিনের যে হাঁসের যে স্কিনে একটু তেল থাকে, ওই তৈলাক্ত ভাবটা যখন উপরে উঠে আসে ওই হাঁসটা রান্না করলে অনেক মজা হয়। কিন্তু সময়ের সাথে আমার কাছে মনে হচ্ছে যে হাঁসের মাংস খাওয়ার চলটা একটু একটু কমে যাচ্ছে। এখনো ঢাকার বাইরে আছে, ঢাকা একটু কমে যাচ্ছে। শীতকালে তো অফকোর্স খাওয়া হয়েই থাকে, বাট যারা খায় তারা খুব আয়েশ করে খায়। এই রেসিপিটার জন্য ধন্যবাদ। হাঁসের মাংসের একটা ভিন্ন রেসিপি আমরা আজকে দেখব। চলুন তাহলে রান্নাঘরের দিকে এগোই। উপকরণ তো সব রেডি দেখতে পাচ্ছি, আমরা রান্নায় চলে যাই। রান্নাতে যাওয়ার আগে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই হাঁসের মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। প্রথমে এখানে পেঁয়াজ বাটা 1/4 কাপ এটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা দিব 1 টেবিল চামচ, যেহেতু চা চামচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটা দিব 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিব 1/2 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে 2 চা চামচ, উঁচু উঁচু করে ঝাল ঝাল হওয়ার জন্য। আর এখানে জিরার গুঁড়া আছে, জিরার গুঁড়া দিব 1 চা চামচ। আর এখানে লবণ দিয়ে দিব হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা সুন্দরভাবে মাখিয়ে নিব। কেউ যদি চায় এটাকে মাখিয়ে আপনার হচ্ছে রেখে রান্না করতে পারে। আমরা এখানে যেহেতু কষিয়ে কষিয়ে রান্না করবো, আমাদের এখানে রেস্টে রাখার কোনো দরকার নেই। আচ্ছা, আমাদের হচ্ছে এটা মাখানো থাক। এখন আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন আমরা প্যানে তেল দিয়ে দিব। এখানে আমরা 1/4 কাপ মতো তেল দিয়েছি। তেলটা গরম হতে থাক। এই পাশে আমরা হচ্ছে চুই পিঠার জন্য পানিটা একটু গরম করতে দিই। আমরা পিঠাটাও পাশাপাশি করে নিচ্ছি। এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা পেঁয়াজ কুচি দিব 1/2 কাপ। এখানে 1 কাপ আছে, এর অর্ধেক খানি দিই। পেঁয়াজ কুচি যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমরা এর মধ্যে হাঁসের মাংস দিব। আমাদের প্রায় অলমোস্ট হয়ে গেছে। এই যে একটু কালার চেঞ্জ হয়ে আসছে, আমরা এখানে হচ্ছে মাংসটা দিয়ে দিই। জি, কষিয়ে কষিয়ে তো আমাদের কতক্ষণ রান্না করতে হবে? কষিয়ে কষিয়ে ওইটা আমরা অন্তত 20 মিনিট কষিয়ে রাখবো, কারণ কষালে দেখা যাবে হাঁসের থেকে তেল বের হবে, মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে যাবে। তারপর আমরা এখানে একটু নারকেলের যেই পানিটা দিব, দিয়ে আমরা হচ্ছে একটু দমে রেখে রান্না করে ফেলব। আছে, আমাদের এটা একটু কষতে থাকুক। চই পিঠা এটা বানিয়ে রেখেছিলাম, একটু দেখাচ্ছি কিভাবে এটা বানিয়েছি। ঠিক আছে। চই পিঠাটা আমরা হচ্ছে মূলত
চালের গুঁড়াটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। 1 কাপ চালের গুঁড়াতে 1 কাপ পানি দিয়ে, এটা পানিটা ফুটে উঠলে সেখানে একটু লবণ দিয়ে এটাকে আমরা একটা খামির বানিয়ে নিয়েছি। রুটি যেমন চালের রুটির যে খামিরটা করি সেই খামিরটা এখানে বানিয়ে নিয়েছি। এই খামিরটাকে আমরা একটু লম্বা করে নিয়েছি। এখন যেটা করবো, একটু চালের গুঁড়া একটু ছড়িয়ে দিব এখানে, আর এই খামিরটা অল্প অল্প করে ছিঁড়ে আমরা হাত দিয়ে লম্বা লম্বা করে নিই। আচ্ছা, এরপর কি পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিই? পানিতে সেদ্ধ দিয়ে দিব। এটা অনেক সময় ধরে যখন এটা তো সেদ্ধ দেওয়া হয় না, এটা সেদ্ধ দিব। এখন গ্রামে সবাই বসে শীতের সময় বসে বসে যখন অবসর সময় এটাকে অনেক সময় ধরে এবং সবাই হয়তো একসাথে গল্প করতে করতে তখন এটা করে একসাথে অনেকজন। এভাবে আমরা বানিয়ে নিব। পিঠাটা বানানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা স্টিম করে নিব। ঠিক আছে, আমরা একটু স্টেনারের উপর একটু তেল ব্রাশ করে এটাকে স্টিম করে নিব। স্টিম করার আগে বলেছিলাম একটু গরম পানিতে নারকেলটা ভিজিয়ে আমরা ওই পানিটা এখানে অ্যাড করব মাংসের মধ্যে। সেক্ষেত্রে একটু পানি আমরা এখান থেকে উঠিয়ে নিচ্ছি নারকেলটাকে ভিজিয়ে রাখার জন্য। এই পানিটাই আমরা এই মাংসে ব্যবহার করব। এখন যেটা করব, আমরা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে এটার গায়ে একদম লেগে না যায়। পিঠাটা দিয়ে আমরা এটা ঢেকে রাখি। এই পিঠাটা কি আপনাদের ওখানেই বেশি তৈরি করা হয় আপনাদের দিকে? এটা খুলনা অঞ্চলেই বেশি তৈরি করা হয়নি। এই যে মাংসটা দেখেন আমাদের প্রায় কষা কষা হয়ে গেছে। দেখেন অনেক তেলও বের হয়ে এসেছে। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে একটু ঢাকনা দিয়ে রাখি। 3 থেকে 4 মিনিট কষিয়ে এর মধ্যে আমরা এই নারকেল চিপড়ানোর পানিটা দিয়ে আমরা দমে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। তার মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে। তারপর লাস্টে আমরা গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিব। রান্না শেষ। ও ঠিক আছে। পিঠাটা আমাদের স্টিম হতে থাকে। স্টিম হতে কতক্ষণ সময় নিতে পারে? 8 থেকে 10 মিনিট সময় লাগবে, যেহেতু এটা চালের গুঁড়াটা সেদ্ধ করা আছে, খুব বেশি সময় লাগবে না। এখান থেকে আমরা শুধু পানিটা নিব। এটা কতক্ষণ ভিজিয়ে থাকলে তারপর পানিটা আমরা নিব? এটা আমরা 5-6 মিনিট ভিজিয়ে রাখলে এই পানিটা আমরা ব্যবহার করতে পারবো। এই নারকেলের পানিটা এখানে এখন এটা আমরা স্লো হিটে রান্না করব। এখন আমাদের যে উপরের ছিদ্রটা আছে এটা বন্ধ করে আমরা এটা স্লো হিটে আধা ঘন্টার জন্য রান্না করব। আধা ঘন্টার মধ্যে এটা আমাদের রান্না হয়ে যাবে। আর ভেজানো নারকেল তো আমরা ফেলে দেব না, এটা দিয়ে আমরা কি করতে পারি? এটা দিয়ে আমরা চাইলে নাড়ু বানাতে পারি বা আমরা সন্দেশও বানাতে পারি। চাইলে আমরা এটা বেটে চিনির সাথে মিশিয়ে আমরা পুলি পিঠা বানাতে পারি। এটা দিয়ে অনেক কিছু বানানো সম্ভব। তারপর আমাদের চই পিঠাটা হয়ে গেছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দিব। পিঠাটা আমরা উঠিয়ে নিব। সেটা আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম, এর কারণে কিন্তু পিঠাটা এখানে লেগে যায়নি। হ্যাঁ, মাংস হয়ে গেছে। ও সুন্দর কালার চলে এসেছে। এখন আমরা গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমরা রাঁধুনি গরম মশলাটা ব্যবহার করছি। এর মধ্যে প্রত্যেকটা উপকরণ অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের
রান্না হয়ে গেছে, এখন আমরা এটাকে প্লেটিং করে ফেলবো। সামান্য একটু গ্রিন টাচ রাখার জন্য আমরা একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আপু চই পিঠা হাঁসের মাংস। বাহ, দারুণ, চমৎকার। গরম গরম হাঁসের মাংস শীতকালে খেতে বড়ই উপাদেয়। অনেক ভালো লাগলো এরকম একটি মজাদার রেসিপি দেখে, এবং আমি দেখতে পাচ্ছি একেবারে বইয়ে যেভাবে আপনি সাজিয়েছিলেন, বানিয়েছিলেন, সেভাবেই করেছেন। আমি চই পিঠাটাও নেই। দারুণ। প্রিয় দর্শক, যারা হাঁস খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুলনার ঐতিহ্যবাহী চুই পিঠার হাঁসের মাংস পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। চই পিঠা হাঁসের মাংস রান্নায় প্রয়োজনীয় উপকরণ: হাঁসের মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কোরানো নারিকেল আধা কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ পরিমাণ মতো। চই পিঠা পরিবেশনের জন্য: চই পিঠা চালের গুঁড়া সেদ্ধ করে মেখে পিঁড়িতে ডোলে ছোট ও লম্বা আকারে বানিয়ে ভাপে সেদ্ধ করা হয়। হাঁসের মাংস রান্নার শুরুতে একটি বলে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসের সাথে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন। এখন এটিকে 2 ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয়। মাংস ম্যারিনেট হতে হতে চুলায় একটি হাঁড়িতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে গরম করতে হবে। অন্যদিকে চুলায় আরেকটি হাঁড়িতে চই পিঠা সেদ্ধ করার জন্য পানি গরম করে নিতে পারেন। তেল গরম হলে এতে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। এখন ভাজা পেঁয়াজের মধ্যে ম্যারিনেটকৃত হাঁসের মাংস দিয়ে 20 মিনিটের মতো কষাতে হবে। পানি ফুটে উঠলে এতে আগেই বানিয়ে রাখা চই পিঠাগুলো 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। অপরদিকে 20 মিনিট পরে হাঁসের মাংসে আধা কাপ কোরানো নারিকেল কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে সেই পানি যোগ করে ভালোভাবে মেশাতে হবে। এখন চুলার আঁচ কমিয়ে মাংস আরো 30 মিনিটের মতো রান্না করতে হবে। এ সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস সেদ্ধ হলে আধা চা চামচ গরম মশলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। এখন গরম গরম চই পিঠার সাথে পরিবেশন করুন মজাদার হাঁসের মাংস। এবারে চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1427 বিজয়ী সাদিয়া তাহের। আপনি তৈরি করছেন ফুলকপি কোরমা। তবে দর্শকদের জানিয়ে রাখি যে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটিতে ফুলকপির কোরমা রেসিপিটি দিয়েছেন আমাদের আরেক সেরা রাঁধুনি লুবনা ফেরদৌস। তিনি ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় আজকে সাদিয়া আপু আমাদের রেসিপিটি তৈরি করে দেখাবেন। আপু কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু, আপনার কাছে রেসিপি সম্পর্কে জানবো, তবে তার আগে এই বইটি সম্পর্কে যখন আপনি জেনেছেন যে 100টি রেসিপি এখানে রয়েছে, বিভিন্ন সেরা রাঁধুনিরা এখানে তাদের রেসিপিগুলো দিয়েছেন, আপনি বইটি দেখে আপনার প্রথম ভাবনা কি কাজ করেছে? অনেস্টলি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা ক্যাটাগরির প্রত্যেক ধরনের রান্না আমরা একটা বইয়ের মাধ্যমে পাচ্ছি। যারা ইউজুয়ালি হোম কুকস থাকে তাদের তো এরকম একটা বইয়ের অবশ্যই প্রয়োজন। সব রকমের ক্যাটাগরির রান্না আছে, তা আঞ্চলিক রান্না হোক, দেশীয় রান্না হোক, কিংবা উৎসবের রান্না হোক, সব কিছু মিলে একত্রে একটি বই। সো আমি মনে করি এটা সবার জন্য অনেক হেল্পফুল।
এখন তো প্রযুক্তির কল্যাণে অনেকেই হচ্ছে নানা রকম মাধ্যমে আসলে নানা রেসিপি পেয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে রান্নাঘরে যখন একটা রেসিপির বই থাকে তখন এটা রান্নাঘরের সৌন্দর্যকেও আলাদাভাবে বাড়িয়ে তোলে। আর রেসিপির বই দেখে রেসিপি তৈরি করার মধ্যে কিন্তু একটা অন্যরকম, আমি বলবো যে নস্টালজিয়া আছে না, আগে আমরা দেখতাম আমাদের মারা সেটা করে থাকতেন, তো সেই জায়গা থেকে আমার কাছে একটা দারুণ বিষয় মনে হয়েছে। আর ফুলকপির কোরমা আপনি আজকে করছেন, শীতকাল এলেই মানুষ যারা সবজি লাভার তারা হচ্ছে ফুলকপির প্রতি আগ্রহ খুব থাকে। অনেকেই শীত আসলেই খুশি হয়ে যায় যে এখন ফুলকপি পাওয়া যাবে, শীত গেলে আবার দুঃখী হয়ে যায় যে আর ফুলকপি খেতে পারবো না। ফুলকপির কোরমা অনেকেই করে থাকেন, আবার অনেকেই হয়তো জানেন না যে এই সবজি দিয়ে সুস্বাদু এই রেসিপিটি তৈরি করা যায়। একটু রেসিপিটা সম্পর্কে বলবে। রেসিপিটা সম্পর্কে বলতে গেলে অনেকেই আছে যারা মাছ মাংস খেতে চায় না, কিংবা অনেক কারণে আমাদের আজকাল অনেক অসুস্থতা থাকে, অনেক কারণে আমরা মাছ মাংসটা সবসময় খেতে পারি না। তো ভেজিটেবল দিয়ে বা একটা সবজি দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, একটা উৎসবের একটা রেসিপি করতে পারি আমরা, এটা কিন্তু খুবই প্রেজেন্টেবল একটা রেসিপি। যে কোনো দাওয়াতে চাইলেই আমরা কিন্তু মাংসের পরিবর্তে একটা ভেজিটেবল কোরমা কিংবা ফুলকপির কোরমা সার্ভ করতে পারি। তো আমার মনে হয় এটা কোথাও না কোথাও আমরা যে ট্রেডিশনাল যে রেসিপিটা আছে ওইটা ফলো করে, সেমভাবে ওই প্রসেসটা ফলো করে আমরা এই কোরমাটা তৈরি করেছি। আর আশা করি আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে, একটু ভিন্নতা আসবে। ফুলকপির তো অনেক প্রকারের পদই আমরা ট্রাই করে থাকি বাসায়, সো আমার মনে হয় এটাতে একটা ভিন্নতা আসবে আর মানে ভালো লাগবে খেতে। না, এটা দারুণ বলেছেন। আসলে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে কিংবা অনেকে হয়তো ডায়েট করে থাকে, অনেকে হয়তো ভেজিটেরিয়ান আছেন, অনেকেই ভাবে যে আচ্ছা কি আমাদের জন্য আজকে ঈদ বা আজকে বাসায় মেহমান আসবে বা আজকে একটু পোলাও মাংস হচ্ছে, আমার জন্য তো খাওয়ার কিছু থাকছে না, মনটা হয়তো খারাপ হয়ে যেতে পারে। বাট তাদের মন ভালো করার জন্য ফুলকপির কোরমা এই সুস্বাদু পদটি বানানো যেতেই পারে। আপনি ফুলকপির কোরমা কখনো নিজে করেছেন? আপনার রেসিপি আর লুবনাপুর রেসিপির মধ্যে আপনি কি পার্থক্য পেয়েছেন? পার্থক্য বলতে কিছুই নেই, সবারই নিজস্ব একটা স্টাইল থাকে রান্না করা, কিংবা সবারই নিজের একটা মানে এটা বলা যায় একটা হিন্ট থাকে যে সবার পার্সোনাল একটা টাচ থাকে প্রত্যেকটা রেসিপিতে। বাট আমি মনে করি সব রেসিপি কিন্তু অনেক যুগ ধরে হয়ে এসেছে একটা ট্রেডিশনাল ওয়েতে। সো আমি যেটা লুবনাপুর রেসিপি দেখি সেটা খুবই ট্রেডিশনালভাবে, যেভাবে আমরা বছরকে বছর খেয়ে এসেছি ওভাবেই আছে। কিছু রেসিপি থাকে যার ট্রেডিশনাল রেসিপিটা চেঞ্জ করা উচিত না, কিছু রেসিপি থাকে ওইভাবেই ভালো লাগে খেতে, বেশি ভ্যারিয়েশন আনতে গেলে তখন রেসিপিটা নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি এটা একদম পারফেক্ট একটা রেসিপি, অ্যান্ড সব যা বাসায় আমাদের উপকরণ থাকে তা দিয়ে আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, দারুণ। তাহলে আর এত কথা না বাড়াই, আমরা সরাসরি রান্নাঘরের দিকে এগোই। আসুন। আপু, উপকরণগুলো খুব সুন্দর করে সাজানো আছে, ফুলকপিও দেখতে পাচ্ছি একটু ভাপানো মনে হয়। হ্যাঁ, ফুলকপিটা একটু ভাপানো, হালকা একটু স্টিম করে নিয়েছি 70%-এর মতো, অত বেশি না। প্রথমে আমি একটা প্যান নিচ্ছি। যেহেতু ফুলকপিটা অলরেডি ভাপানো, তো আমাদের তেমন একটা সময় লাগবে না, শুধু মশলাটা কষাতে যতটুকু টাইম লাগে। কোরমা জাতীয় কিংবা মানে একটু শাহি খাওয়াতে ইউজুয়ালি তেলটা একটু বেশি পরিমাণ যায়। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। ফুলকপির পরিমাণ অনুযায়ী আমরা পেঁয়াজ বাটাটা বাড়িয়ে কমিয়ে নিব। আর যেহেতু কোরমায় পেঁয়াজ বাটাটা একটু বেশিই যায়। হ্যাঁ, এটা ফুলকপির কোরমা হলেও মানে যেহেতু ভেজিটেবল, মাংসের তুলনায় এটাতে কিন্তু মশলাপাতি একটু আমরা কমই ব্যবহার করি, কারণ না হলে কি ফুলকপির যে ইটসেলফ একটা টেস্ট আছে ওইটা কিন্তু তখন থাকে না। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার জন্য আমরা ওয়েট করছি। এরপর এখানে আমরা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এরপর দিয়ে দিব রসুন বাটা। এরপর এখানে আমরা দিয়ে দিব টক দই। টক দইটা এখানে একটু ফ্যাটানো আছে, কারণ এভাবে একটু না ফ্যাটানো হলে আমরা যখন এটা গ্রেভিতে দিব এটা ফেটে যাবে, দানা দানা হয়ে যাবে, তাই একটু ফেটে নিয়ে তারপর আমরা ব্যবহার করব। আমরা 1/2 কাপের মতো টক দই ব্যবহার করছি।
এরপর এখানে দিয়ে দিচ্ছি আমরা কাজু বাদাম বাটা। এটা আমরা 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিব ধনিয়া গুঁড়া, তাও হাফ চা চামচের মতো। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে দিলাম আমরা এখানে। আরেকটা জিনিস যাবে, এটা হচ্ছে তেজপাতা। তেজপাতাটাকে আমরা একটু হাতে ছিঁড়ে ভাবে দিয়ে দিই। 2টো তেজপাতা দিয়ে দিলাম। অ্যান্ড এরপর কাঁচামরিচ। তো যার যার ঝালের পরিমাণ হিসাবে দিবে, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে। কোরমা তো ইউজুয়ালি একটু মিষ্টি হয়, ঝাল। হ্যাঁ, ওটাতে একটু যারা একটু ঝাল খেতে পছন্দ করে ওরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারে। এখন হচ্ছে আমরা মশলাটাকে একটু 4 মিনিটের জন্য একটু কষাবো, কাঁচা যে একটা গন্ধ থাকে ওটা চলে যাওয়ার জন্য। ফুলকপি বাদেও অন্য কোনো সবজি দিয়ে কি এটা তৈরি করা সম্ভব? আর কি কি হতে পারে? যেমন আমরা যদি এটাতে একটা ভেজিটেবল ব্যবহার না করি, কিন্তু আমরা মিক্স টাইপের সব ভেজিটেবল ব্যবহার করতে পারি। যেমন আলু দিতে পারি, আলু, গাজর, কিংবা আমরা চাইলে বরবটি দিও। বরবটিকে একটু হালকা স্টিম করে, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হবে না যদি ওটা দিয়ে আমরা করতে পারি। পেঁপে, এরকম চাইলে আমরা মিক্সড সব ভেজিটেবল নিয়েও কিন্তু সেম প্রসেসে আমরা এটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ। তা আমার মনে হয় আমাদের এটা কষানো হয়েছে। আমরা একটু নেড়ে দিই মশলাটা। তেলটা আমরা দেখছি আপু উপরে ফুটে এসেছে, তাহলে আমরা বুঝতে পারবি আমাদের কষানোটা হয়েছে। এখন হচ্ছে আমি ফুলকপিটা দিয়ে দিব, বড় বড় করে কেটে। আমরা একটা সাইজ যদি দেখাতে পারি, যে এই সাইজ বড় বড় করে। এটাই ফুলকপি যদি একটু বড় বড় হয়, হ্যাঁ, তাহলেই ভালো লাগে। আর এটা তো এখন একটু পরে আরো শ্রিঙ্ক করবে। ফুলকপি দিয়ে আসলে সব রকমের রান্নাই অনেক মজা লাগে। এটা হোক কিংবা পাকোড়া জাতীয় জিনিস হোক, ফুলকপির পাকোড়া তো অসাধারণ। হ্যাঁ, এটাকে আমরা বেশি নাড়বো না, না হলে হচ্ছে ফুলকপিটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আমরা কি করব, এখন আমাদের বাকি যে উপকরণগুলো আছে, যেমন আমাদের কোরমা যেহেতু দুধ অবশ্যই যাবে, তা আমরা হচ্ছে এখন দুধটা অ্যাড করে দিব। এরপর এখানে দিব একটু বেরেস্তা। বেরেস্তাটা অ্যাড করে দিলাম। আর লাস্টে ফুলকপির সাথে কিন্তু আমাদের এখানে একটু মটরশুঁটি যাবে। মটরশুঁটিটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা, তাও এটাতেও কিন্তু একদমই সময় লাগবে না। যেহেতু এটা কোরমা, একটু ব্যালেন্স করার জন্য আমাদের চিনিটা দিতে হবে একটু। এই তো, এখন আমরা এটা জাস্ট 5 মিনিট একটু কুক করে আমরা নামিয়ে নিব। আমরা একটু 5 মিনিট ওয়েট করব। শীতের সবজির প্রতি তো সবারই একটা আকর্ষণ থাকে না, শীতকালের সবজির প্রতি। আর ওই সকল সবজির পুষ্টিগুণও কিন্তু মানে আমি বলবো যে ওই শীতকালের সময় যেমন রোগ শোকটাও বেড়ে যায়, সেরকম যখন আপনি সবজি যদি খেতে থাকেন ওই সময়, শীতকালীন সবজি বা সেই মৌসুমী সবজিগুলো, তাহলে সেটা কিন্তু রোগ প্রতিরোধের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হয়। আর শীতকালে মনে হয় সবকিছুর স্বাদটাও কেন জানি অনেক বেড়ে যায়। মনে হয় সবকিছু খেতে ভালো লাগে। মানে একটা উৎসবের একটা আমেজ যেরকম থাকে, আমার মনে হয় শীতকালে ওই আমেজটা মানুষের মধ্যে খুব কাজ করে। সবকিছুই কেমন জানি ভালো লাগে। লুবনা আপুকে অনেক অনেক থ্যাঙ্কস যে উনি এই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এই বইয়ে। আপু আমার মনে হয় এটা অলমোস্ট ডান, কারণ ফুলকপি বেশি বয়েল হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে। আর লাস্টে আমাদের শুধু একটা ইনগ্রেডিয়েন্ট দেয়া, এটা হচ্ছে ঘি।
আমরা শুধু লাস্টে একটু 2 চামচ ঘি অ্যাড করে দিব। আর জাস্ট 2টা মিনিট ঘি দিয়ে দেন আমাদের এটা ডান। ঠিক আছে আপু, আপনি প্লেটিং করতে থাকেন, এ ফাঁকে আমি আমাদের বইয়ে যেভাবে সাজানো হয়েছে ফুলকপির কোরমাটি সেটা একটু দেখে নেই। আমাদের ফুলকপির কোরমা একদমই রেডি। এখন হচ্ছে আমরা এটা প্লেট করে নিব। এখানে যে ফুলকপির টুকরোগুলো আছে এগুলো খুবই আলতো হাতে আমাদেরকে একটু সার্ভ করে নিতে হবে। আর একটু বড় করে কাটলে সুবিধা হচ্ছে, দেখতেও যেমন ভালো লাগে, ভাঙার চান্সটাও কম থাকে না? জি। জাস্ট একটা ফুলকপির শেপ করে আমরা ফুলের মতো সাজিয়েছি, এটাকে শেপ করছি। রেসিপি কিন্তু একটা কালার অ্যাড হয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। শেষে গার্নিশিং এ আমরা শুধু কয়েকটা মটরশুঁটি দিয়ে দিব। যেহেতু মটরশুঁটিটা সেদ্ধ করা, তো এটা আমরা ব্যবহার করতেই পারি। আর এখানে একটা চিলি আছে, এটা বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে পেঁয়াজের কলি। পেঁয়াজের কলি, ওকে, দারুণ, কি সুন্দর প্রেজেন্টেশন। খুব সিম্পল ভাবে আমাদের ফুলকপির কোরমা একদমই রেডি। সিম্পল বাট আই এম শিওর ইটস ভেরি ডিলিশিয়াস। অনেক মজাদার শীতকালীন সবজি ফুলকপির কোরমা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর করে আপু এটা ডেকোরেট করেছেন এবং লুবনা আপুর রেসিপি আমাদের এই বইতে রয়েছে। আপু একদম লুবনা আপুর মতো করেই কিন্তু আপনি সাজিয়েছেন, দেখতেও সেরকম লাগছে, আই এম শিওর খেতেও স্বাদ সেরকমই আসবে। দারুণ। প্রিয় দর্শক, ফুলকপির কোরমার পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। ফুলকপির কোরমা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: বড় আকারের ফুলকপি 1টি, মটরশুঁটি আধা মুঠো, তেজপাতা 2টি, কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি, দুধ 1 কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, কাজু বাদাম বাটা 2 থেকে 3 টেবিল চামচ, টক দই আধা কাপ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ঘি 2 চা চামচ, তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিনি আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। ফুলকপির কোরমা রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়িতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তাতে আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে একটু কষাতে হবে। কিছুক্ষণ পর এতে আধা চা চামচ করে আদা ও রসুন বাটা, আধা কাপ টক দই, 2 থেকে 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা, আধা চা চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া দিন। এছাড়াও স্বাদমতো লবণ, 2টা তেজপাতা ছিঁড়ে এবং 3-4টি কাঁচামরিচ কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিন। কষানো হলে ভাপানো ফুলকপি দিয়ে নেড়ে তাতে 1 কাপ দুধ ও আধা মুঠো করে পেঁয়াজ বেরেস্তা ও সেদ্ধ মটরশুঁটি এবং আধা চা চামচ চিনি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করুন। তেল উপরে উঠে এলে 2 চা চামচ ঘি ছড়িয়ে আরো 2 মিনিটের মতো দমে রেখে নামিয়ে পরিবেশন করুন। মজাদার ফুলকপির কোরমা। এবারে আমাদের দুটো মজাদার রেসিপির স্বাদ নেবার পালা। প্রথমে আমরা কোনটা ট্রাই করব? চুই পিঠা হাসির মাংসটা ট্রাই। এটাই ট্রাই করি, কারণ আমি ঠিক নিয়মটা জানি না, এটা দিয়ে এটা কিভাবে খেতে হয়। এটা হচ্ছে মাংসের সাথে আমরা চুই পিঠা একসাথে মিশিয়ে খাবো। আচ্ছা, আপনি আমাদেরকে বেড়ে দিন, আপনার খাওয়ার স্টাইল লেখা আমরা ট্রাই করি, তাই না? আপু আপনার প্লেট আগে। থ্যাংক ইউ। ওকে,
এবার আপনি নিন, আপনাকে দেখে আমরা খাই। ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক, নতুন। আপনি কখনো দেখেছেন এর আগে এই স্টাইলে খাওয়া? আমরা কখনো এই কম্বিনেশনটা ট্রাই করা হয়নি। আমার মনে হয় এগুলো খুব হারিয়ে যাওয়া কিছু রেসিপি, যেগুলো সচরাচর এখন মানুষ ট্রাই করে না বাসায়। হ্যাঁ, এবং যেহেতু ওখানকার খুলনার দিকের রেসিপি, খুলনার বাইরেও কতখানি আমরা জানি, আমরাও জানতে পারছি, এটা একটা ভালো বিষয়। চলুন ভাইয়া দেখি। বাহ, বেশ ইউনিক, ডিফারেন্ট একটা টেস্ট এই পিঠার সাথে। এটা তো যেহেতু এভাবে আমরা খাই, এটা আমরা কি মানে নাস্তার টেবিলে পরিবেশন করি বেশি, এরকম কি? যেটা খাবার শুরুতে মানে স্টার্টার হিসেবে খেতে পারে। স্টার্টার হিসেবে খেতে পারে। দারুণ। আপু কি মনে হলো? এটা যে একটা পিঠা খাচ্ছি ওইভাবে মনে হচ্ছে না, হ্যাঁ, খুবই নর্মাল লাগছে, ভাতের মতোই মনে হচ্ছে। হাঁসের মাংস দিয়েও যে এরকম একটা স্টার্টার হতে পারে ভেবেই ভালো লাগলো। এবার আমরা ফুলকপিটা ট্রাই করি। আপু আমি একটু রাইস বেড়ে দিই আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ। বাহ, মনটাই ভরে গেল। ভাই আপনি তো সবজি খেতে খুব পছন্দ করেন, আমাকে বলেছেন। আমি সবজি খেতে পছন্দ করি, আর রান্নাটা এত মজা হয়েছে। আর ফুলকপি দিয়ে যে কোনো খাবার রান্না করলেই কিন্তু খুব বেশি ভালো লাগে শীতের সময়। যে এটাও খুব ভালো হয়েছে আপু। লুবনা আপুর রেসিপি আজকে সাদিয়া আপু আপনি করেছেন। লুবনা আপু সবসময় দেখতাম যে ডিফারেন্ট করে কাজ করার চিন্তা করতো, ওনার রেসিপিগুলো খুব ডিফারেন্টভাবে আপনি ট্রাই করতো। রেসিপিটা খুবই ভালো ছিল। আপনি যেটা রান্না করেছেন খুবই মজা করে রান্না করেছেন। এই প্রত্যেকটা ফুলকপির ফ্লেভারটা পাচ্ছি, যে কোরমার শাহী ব্যাপারটা থাকে সেটাও খুব ভালোভাবে এসেছে। খুব ভালো হয়েছে আপু। থ্যাংক ইউ ভাই, আসলে অল থ্যাঙ্কস টু লুবনা আপু। লুবনা আপু যদি এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে বাংলার 100 রেসিপিতে না দিত, তাহলে হয়তো এটা আমরা টেস্ট করতে পারতাম না আজকে। খুবই ভালো লেগেছে, আমি শিওর সবারই এটা বাসায় ট্রাই করা উচিত, এত সুন্দর একটা কোরমার রেসিপি। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি তিনটি করে প্রশ্ন দুজনকে করব, আপনারা প্রশ্নের চটপট উত্তর দিবেন। এই হচ্ছে না ভাই, আপনার কাছ থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কিছু ফল বা সবজি কেটে রাখলে কালো হয়ে যায় কেন? এটা হচ্ছে আয়রনের উপস্থিতির কারণে কালো হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা একটু লেবুর রসের পানিতে বা চিনির পানিতে ভিজিয়ে রাখি, দেখা যাবে সেটা কালো হয় না। এজন্য কিন্তু যে ফলগুলোতে আয়রন বেশি থাকে সেগুলো একটু কালো হয়ে যায়। এক্ষেত্রে আমরা চিনির পানি বা লেবু পানিতে ভিজিয়ে রাখি। ওকে। দ্বিতীয় প্রশ্ন, সিজনিং মানে কি? সল্ট অ্যান্ড পেপার। সল্ট অ্যান্ড পেপার, একদম ঠিক। শেষ প্রশ্ন হচ্ছে, চুই ঝাল আসলে কি? চুই ঝাল এক ধরনের হচ্ছে, এটাকে আমরা উদ্ভিদ হিসেবে বলে থাকি, যেটা আমরা গাছের কাণ্ড, ওইটাকে আমরা কেটে ব্যবহার করি হচ্ছে রান্নাতে। একদম সঠিক। এবারে আপু আপনার কাছে আসছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ওভেন প্রিহিট করা বলতে কত মিনিট বোঝায়? ওভেন প্রিহিট করা বলতে ইউজুয়ালি আমরা এটা 10 মিনিটসই ধরে নিই। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে এটা চেঞ্জও হতে পারে, বাট ইউজুয়ালি আমরা এটা 10 মিনিটস ধরে নিই। সঠিক উত্তর। আপনার জন্য পরের প্রশ্ন হচ্ছে, মুরগির স্টক তৈরিতে কতক্ষণ সময় লাগে? ইউজুয়ালি আমরা একটা ফিক্সড টাইম হিসাবে 1 ঘন্টা ধরি, অনেক সময় চেঞ্জও হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টাটাই ধরা। ওকে। শেষ প্রশ্ন, জনপ্রিয়তার বিচারে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কোন দুইটি খাবার সবচেয়ে এগিয়ে? আমি যদি ধরতে চাই প্রত্যেকটি দেশে, আমি বলতে পারি পিৎজা, পাস্তা, এইসব খাবারের চলটা অনেক বেশি বা সবাই খুব পছন্দ করে, তাহলে এটা পিৎজা পাস্তাই বলা যাক। ভেরি ট্রু। আমার একটা সময় ছিল, বিশেষ করে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি বা তারপরে, মানে টানা পিৎজা খেতাম, পাস্তা খেতাম, এনিথিং চিজি ভালো লাগতো। এখন আমার মেয়ের সেই অবস্থা। আমরা যখন ট্রাভেলও করি আমরা কিন্তু এই দুইটা অপশনের উপরই অনেক মানে ডিপেন্ড করি। হ্যাঁ, একদম সঠিক। এবারে আমাদের পরের যে 4টি প্রশ্ন করছি সেটা এই বই থেকে করছে, যে উত্তর জানবে সে আগে হাত তুলবে।
ঠিক আছে, প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সাতকড়ায় ছেঁচা মাংস রান্নায় কিসের মাংস ব্যবহার করা হয়েছে? গরুর মাংস। সঠিক উত্তর। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মশলা কড়াই গোস্ত কোন মাংসে রান্না করা হয়েছে? আমি বলি বলে হাঁসির মাংসে হয়েছে। আমি বলি পারমিশন চেয়ে হচ্ছে, এটা কি গেম করছে আমি নিজেও জানি না। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে স্যাফরন চিকেন কারি রেসিপিটি কোন বিভাগের অন্তর্গত? এটা হচ্ছে বিশেষ ঘরোয়া রান্না। সঠিক উত্তর। শেষ বিশেষ প্রশ্ন ঘরোয়া হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলাদেশের 100 রেসিপি বইটিতে গ্রিন ফিশ ফিলে রান্নায় কয়টি ফিশ ফিলে ব্যবহার করা হয়েছে? দুটি, আই গেস দুটি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। সবাই সমান সমান উত্তর দিয়েছে বরাবরের মতো। এবারে আমি আপনাদের জন্য দিচ্ছি এই চমৎকার রাঁধুনির পক্ষ থেকে গিফট হ্যাম্পারটি। থ্যাংক ইউ সো মাচ। এই ঝুড়িটা দেখলে সাদিয়া আপুর মন ভালো হয়ে যায়। মন ভালো করার মতোই, তার চেয়ে বেশি মন ভালো করা ছিল আপনাদের আজকের দুটো রেসিপি। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আমাদের আজকের কুইজ তো জানবই, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন এই রেসিপির বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল চুই ঝালে গরুর মাংসের কষা মূলত কোন অঞ্চলের রেসিপি? RR5A চট্টগ্রাম, RR5B খুলনা। সঠিক উত্তর RR5B খুলনা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মাগুরপট্টি যশোর থেকে সুমাইয়া জাহান। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, সেরা রাঁধুনি সাদিয়া তাহের কিসের কোরমা করেছেন? RR6A ফুলকপির কোরমা, RR6B ডিমের কোরমা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR6A অথবা RR6B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। কর্মব্যস্ত দিনে যে বিষয়টি আমাদেরকে একটু মানসিক শক্তি যোগায় তা হচ্ছে এই ভাবনাটি যে দুপুরের খাবারে আজকে কি থাকছে কিংবা রাতে বাসায় গিয়ে কি খাবো। এই যে খাবারের প্রতি এই ভালোবাসা, তা আসে বৈচিত্র্য এবং স্বাদ থেকে। এবং বৈচিত্র্যময় এবং সুস্বাদু রেসিপি তো প্রতি সপ্তাহে আমরা নিয়ে হাজির হচ্ছি, আগামী সপ্তাহেও হাজির হব। সেই পর্যন্ত রান্না করতে থাকুন, রান্নার স্বাদে বৈচিত্র্য আনতে থাকুন, সবার মন ভালো করতে থাকুন।